পুলিশ ফাইল। ডাক্তার তো দেখালেন, তিনি তো বললেন সব ঠিক আছে। বংশে বোধহয় বাতিল এবারও কেউ থাকবে না। বাঁচাটা জানা কি কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কিন্তু বিশ্বাসটা জাগবে কিভাবে? কোনো প্রমাণ বা যুক্তির মাধ্যমে, নাকি যুগ যুগান্তর ধরে চলে আসা কিছু কুসংস্কারের মাধ্যমে? কোনো কিছু না ভেবে বিচার না করে অন্ধভাবে মেনে নেওয়াটা বিশ্বাস নয়, অন্ধবিশ্বাস, আর যার ফল সবসময় খারাপ হয়। আমাদের আজকের এই ঘটনাস্থল উত্তর কলকাতা। সেখানকার এক প্রতিষ্ঠিত সম্পন্ন ব্যবসায়ী অর্ণব সাহার সঙ্গে বিয়ে হয়েছিল দীপ্তির। মা মালা আর স্ত্রী দীপ্তিকে নিয়ে অর্ণবের সুখের সংসার। প্রায় 4 বছর হয়েছিল বিয়ের, এবং আপাত দৃষ্টিতে সবাই সুখেই ছিল, অন্তত তাই তো থাকার কথা। কিন্তু না, ছিল না। এক চাপা কষ্টে জ্বলে পড়ে যাচ্ছিল দীপ্তি, এবং যার প্রভাব পড়েছিল বাড়ির সকলের উপর। কিন্তু কি সেটা? আসুন দেখি। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো? কি হয়েছে? আবার সেই ব্যাপারে মন খারাপ, নাকি আবার কেউ কিছু বলেছে? কেউ কিচ্ছু বলেনি। ও বুঝেছি। শোনো না, বলছি এখনই এত কেন? কিচ্ছু বোঝোনি তুমি, তুমি কিচ্ছু বোঝোনি। না না, শোনো না, বলছি এখনই এত ভেঙে পড়ছো কেন? মাত্র 4 বছরই তো হয়েছে, এমন কিছু তো আর ডাক্তার তো বললই আশা আছে। তাছাড়া তোমার ওই জ্যোতিষীও তো। জ্যোতিষী? জ্যোতিষী কি? তুমিই তো নিয়ে গেলে তার কাছে, কি সব যজ্ঞ করলো। তা ওষুধে যদি কাজ নাও হয় তাহলে? তুমি একটু চুপ করবে? যাকে, তুমি এসব ছাড়ো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চা নিয়ে আসছি। মা, আবার নতুন করে কোনো কথা হয়েছে? কেন, আবার কি হবে? আস্তে আস্তে। দীপ্তি রান্নাঘরে আছে, বলছিলাম আবার নতুন করে ওর ব্যাপারে কোনো কথা হয়েছে নাকি? আরে না রে বাবা, তুই তো বারণ করেছিলি, আর তুই বারণ না করলেও আমি কোনোদিনও কিছু। হ্যাঁ, আসলে বেশ কয়েকদিন ধরেই দীপ্তি একেবারে গুম মেরে গেছে। কোনো কথা বললেও জবাব দিচ্ছে না। সে বাবু, তোর বউ কোন দিন হাসি খুশি ছিল? বাচ্চা না হওয়ার শোকে তো সারাদিনই মুখ গোমড়ে। চুপ করো তো, তোমায় না বলেছি। আরে সে কি আর বলবার জো আছে বাবা? তবে আমি তোমার বউকে বাচ্চা না হওয়ার জন্য কিচ্ছু বলিনি। কিন্তু আর বাড়িতে কেউ এসেছিল? তোমার প্রাণের বন্ধু শান্তি মাসি বা? এই, তুই আমাকে এত জেরা করছিস কেন রে? তুই তোর বউকে জেরা কর না, ওই বলতে পারবে যে ও কেন সারাদিন মুখ গোমড়া করে। গরম গরম ভেজে আনলাম, খেয়ে নাও। খেতে খেতে না হয় বাকি কথাটা বলো, আমি চলে যাচ্ছি। আমি কিছুতেই বুঝতে পারছি না এখনই বৌদি এতটা ভেঙে পড়ছে কেন। সবাই মাত্র 4 বছর তো হলো তোদের বিয়ে হয়েছে। সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না রে। মন তোর অনেক দিন ধরেই খারাপ, কিন্তু গত কয়েকদিন একবারে ঘুম মেরে গেছে। ভয় হচ্ছে ডিপ্রেশনে না চলে যায়। সে কি রে? সেটা তো ভালো ব্যাপার নয়। আসলে ওর বাচ্চার শখটা আর 5 জনের থেকে একটু বেশি।
আমার থেকে তো বেশি। আর দেখ, ওর সাথেই কিনা এমনটা হচ্ছে। আচ্ছা, বৌদির ওপর কোনো রকম চাপ তৈরি করা হচ্ছে না তো? মানে ধর বাড়ি থেকে বা প্রতিবেশীদের কাছ থেকে, মানে যেরকম হয় আর কি। মা তো বোধহয় তেমন কিছু বলেনি, অবশ্য আমি বারণও করে দিয়েছি। আর প্রতিবেশীদের কাছ থেকে প্রথম প্রথম যে একদমই হয়নি তা নয়, তবে তেমন কিছুও নয়, আর এখন তো নয়ই। তার মানে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র বৌদির মনের মধ্যেই হচ্ছে। আচ্ছা শোন, তোর না এই সময় বৌদির পাশে থাকাটা খুব দরকার। মানে বৌদিকে সঙ্গ দেওয়া, ওর মনে জোর জোগানো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তোকে কিন্তু এটা করতেই হবে। জানি রে, সবই জানি, চেষ্টা তো করেই যাচ্ছি। তারপর দেখা যাক। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোদের শুধুমাত্র এখন একটু ধৈর্যের দরকার। যাই হোক, চ। একটা কথা ছিল। বলো। তবে পাশে এসে বসে। ডাক্তার কিন্তু বলেছিল চেষ্টা করে যেতে। এ কি মুরগি কাটা নাকি? বেশ, তুমি না চাইলে। যাকে, তা কি বলবে বলছিলে? কাল আমায় ধুলাগড় যেতে হবে। কাল? কাল তো হবে না, পরশু যাই। তা কি আছে ধুলাগড়ে? শ্যামলী বলেছিল ধুলাগড়ে একটা মা ষষ্ঠীর থান আছে, খুব জাগ্রত। আমি ভাবছি সেখানে কি একবার পুজো দেব। তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। সে না হয় যাবে। এ কমাসে তো এই মন্দির ও মন্দির, এ থান ও থান এসব কম করলে না। তারাপীঠ পর্যন্ত গেলে কোনো লাভ তো তার থেকে ডাক্তার যা বলে না হয় তাই। ছাই করবে তোমার ডাক্তার। প্রায় 1 বছর হতে চললো অর্ণব, এর মধ্যে আমরা তিনজন ডাক্তারের কাছে গেছি। কি হলো তাতে? তুমি বড্ড বেশি ভেঙে পড়ছো, বড্ড কুসংস্কার ঢুকছে তোমার মধ্যে। এমন তো তুমি ছিলে না। তোমাকে তো যেতে হবে না, আমার গাড়িও লাগবে না, আমি একটা ট্যাক্সি নিয়েই চলে যাব। সে এক দৃশ্য তুই যদি দেখতিস। ওইটুকু বাচ্চা আমার শাড়িটা জড়িয়ে আর দেখতো লুটোচ্ছে, থপ থপ করে এসে বলে, দেখো আমি তাম্মা হয়েছি। সত্যি রে শান্তি। হ্যাঁ রে, তোর নাতির যেন কত বয়স হলো? এই জ্যৈষ্ঠে 3 বছর হবে। তবে কে বলবে, যা দোষী। আমার তো সারাদিন ওর পেছনেই। যার যেরকম ভাগ্য। কি আর করবি বল। সত্যি তোর কথা ভাবলে আমার মনটাই খারাপ হয়ে যায়। দেখ, কারো কারো তো অনেক দেরি করেই হয়। কি জানি রে শান্তি, 4 বছর তো হয়ে গেল বিয়ে হয়েছে। কবে যে নাতির মুখ দেখব, আর হলেও যে নাতি হবে তার তো কোনো ঠিক নেই। সবই ভাগ্য। বলছিলাম কি, তোর বৌমাকে ভালো করে ডাক্তার দেখা। আজকাল তো অনেক কিছু এসে গেছে, কি দোষ আছে সেটার ব্যাপারে কি করা যায়। আরে ডাক্তার অনেক দেখানো হয়েছে, কিন্তু ডাক্তারও তো বলছে কোনো দোষ নেই। তবু কেন যে হচ্ছে না কে জানে। আবার ওই আমার ছেলেরও তো কত সব পরীক্ষা করা হলো, তো ওর কিছু পাবে না সেটা জানি। আমাদের অর্ণবের আবার কি দোষ থাকবে? ছোটবেলা থেকে দেখছি যত সব বাড়াবাড়ি। ওই বইয়েরই কোনো দোষ আছে, ডাক্তার ধরতে পারছে না। তবে হ্যাঁ রে, ওরা একসঙ্গে শোয়টোই তো। এই দেখ, তোর যেরকম কথা, তা আমি কি ওদের ঘরে উঁকি মেরে দেখতে গেছি নাকি? যাকগে, আজ উঠি, বুঝলি, আমার নাতির ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। ঠাম্মাকে না দেখতে পেলে প্রলয় বাঁধাবে। আসছি, হ্যাঁ? আয়।
বৌমা, বৌ ও তুমি এসে গেছো? হাত মুখ ধুয়ে নাও, আমি চা নিয়ে আসছি। দাঁড়াও, কথা আছে, বসো। সেই তো একই কথা বলবে অর্ণব। আমি চা নিয়ে আসি, তুমি তারপর বলো। না, অন্য কথা বলবো, বসো। গত 4 বছরে আমার দিক থেকে কোনো খারাপ ব্যবহার কি তুমি পেয়েছো? আমি কি সব সময় তোমার পাশে থাকিনি? হ্যাঁ, থেকেছো তো। তাহলে এখন তুমি আমাকে সব কথা খুলে বলতে পারছো না কেন? কি হয়েছে? তুমি তো সবই জানো অর্ণব। বাচ্চা না হবার জন্যে আমার কষ্ট তোমার থেকে কিছু কম নয়। জানি তুমিও ভীষণই কষ্ট পাচ্ছ, কিন্তু সেটা আসল ব্যাপার নয়। তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। আমি 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 তো একবার বর না ভেবে বন্ধু ভাবো না, দেখবে সব বলতে পারছো। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে এত ভালোবাসো। তাহলে কি এমন কথা যা তুমি আমাকেও বলতে পারছো না? একা একা কষ্ট পাচ্ছ। কি হয়েছে? কেউ কিছু বলেছে? কেউ কিছু করেছে? বলো দীপ্তি, নির্দ্বিধায় বলো। আমি কথা দিচ্ছি, আমি সবসময় তোমার পাশে থাকবো। দীপ্তি কান্নায় ভেঙে পড়ে, অর্ণবকে সবকিছু খুলে বলে তার আসল কষ্টের কথা। সে যা বলে তাতে করে অর্ণব স্তম্ভিত হয়ে যায়। তার মনেই হয়েছিল যে শুধুমাত্র সন্তানহীনতাই দীপ্তির কষ্টের একমাত্র কারণ নয়, আরো কোনো কারণ আছে, কিন্তু এটা তার কল্পনাতেও আসেনি। কিন্তু কি এমন বলল দীপ্তি অর্ণবকে যাতে করে অর্ণব এই পুরো ব্যাপারটা এক নতুন আলোয় দেখতে শুরু করলো, নতুনভাবে দীপ্তির কষ্টটা বুঝলো? আসুন দেখা যাক। তবে তার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা মাস। বলতে পারবি এটা তুই তোর শাশুড়িকে? বাবারে, রক্ষে করো। এমনিতেই তো, আর তারপর যদি এটা বলেছি তাহলে তো। তবে অর্ণবদার এসব কিছু নেই বল? না না, সে তো আরেকজন। সে সব ছোটখাটো ব্যাপারে নজরও দেয় না। তার পেট ভরে খাওয়া আর মন ভরে ওটা, ব্যাস এতেই সে খুশি। তবে যাই বলিস, অর্ণবদা কিন্তু তোর খুব খেয়াল রাখে, দেখেছি তো। দেখ, তা রাখে, আর মিথ্যে কথা বলবো না ভাই, আমাকে খুব ভালোবাসে। তারপর নতুন কিছু আর ভাবলি? তোর যা আবার বাচ্চা বাচ্চা বাই। চেষ্টা তো করছি, এবার দেখা যাক। তবে এই ব্যাপারে আমার থেকে মাথা ব্যথা অন্যদের বেশি। অন্যদের? কাদের? কতজন আছে, অনেককে তো আবার চিনিও না। সবারই ঘুরে ফিরে এক প্রশ্ন, কখনো ঠাড়ে ঠাড়ে, কখনো বা সোজাসুজি। আমি যে চেষ্টা করছি এটা কারণ। আর তোর শাশুড়ি? শাশুড়ি? সে তো বিয়ের প্রথম বছরেই বলে দিয়েছিল বাচ্চা নিতে যেন আমি দেরি না করি। আমার কর্তাকে বললাম, সে তো নির্বিকারে আমাকে বলে দিল, দুটো কান আছে কি করতে, এক কান দিয়ে ঢোকাও আর আরেক কান দিয়ে বের করে দাও। বৌমা, এটা মা ষষ্ঠীর থানের সুতো, এসো পরিয়ে দিই।
রিপোর্টে তো দেখছি কোনো অসুবিধা নেই দুজনেরই। আমরা কিন্তু অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি ম্যাডাম। হ্যাঁ, মানে আসলে বেশ কিছুদিন ধরেই আমরা এর আগেও আরেকজনের কাছে গেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। দেখুন, আমাদের কাজের একটা মেডিকেল লিমিটস আছে, সেই সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমার যা যা করার আমি তা করব, এইটুকুনি বলতে পারি। আপনাদের কোনো রিপোর্টেই তেমন কোনো গণ্ডগোল নেই, ফলে কনসিভ না করার সেরকম কোনো কারণ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু হচ্ছে না তো ম্যাডাম। মাঝে মাঝে এমন হয়, রিপোর্টে সব ঠিক থাকলেও কনসিভ করতে দেরি হয়, বাট আলটিমেটলি হয়ে যায়। আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি একটা কাজ করছি, আমি কিছু মেডিসিন আর ভিটামিন প্রেসক্রাইব করছি, ওটা নিয়মিত নিন, নিশ্চয়ই রেজাল্ট পাবেন। তা বলছিলাম যে ওই কতদিনের মধ্যে রেজাল্ট এক্সপেক্ট করতে পারি আমরা? এটা তো মানুষের শরীর, অঙ্কের ফর্মুলা নয়, এইভাবে তো বলা যায় না। এইটুকুনি বলতে পারি আপনাদের মধ্যে কোনো প্রবলেম নেই। আপনারা যদি চেষ্টা চালিয়ে যান, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম, বুঝলেন? এর মানে কি? ডাক্তার বলছে কোনো দোষ নেই, তা সত্ত্বেও কিছু হচ্ছে না? হ্যাঁ, একে টুকে পাস করেছে নাকি? তাই তো বললো। এর আগের ডাক্তারও কিন্তু এই একই কথা বলেছিল, যে আমার বা ওর মধ্যে কোনো প্রবলেম নেই। কি কথা চিড়ি, বলি খোকার কোনো দোষ থাকবে কেন? তোমার কোনো দোষ আছে কিনা সেটা কাটানো যায় কিনা সেটা দেখতেই তো ডাক্তার। এ তো দেখছি এড়িয়ে যাওয়ার কথা বলছে। কি আর করবো বলুন, ডাক্তার তো বলল চেষ্টা করে যেতে। সে তো বলেই খালাস, কিন্তু চেষ্টা তো তোমাদেরই করতে হবে। তা সেটা ঠিকঠাক করে করছো তো নাকি? মানে ঠিক মতো করছো তো? হ্যাঁ, তা তো করছি। মানে রোজ রোজ করছো তো? ওই একদিনও যেন বাদ না পড়ে, রোজ রোজ নিয়ম করে। দেখো, তুমি আমার মা, কিন্তু দীপ্তিরও মায়ের মতোই, তাই এসব জেরা না করলেই ভালো হয়। তোমার সম্মানের জন্যই বলছি। কি জানি বাবা, একটা ভালো কথা বলার উপায় নেই। সত্য আমি আর পারছি না রে। দিন দিন আমার ওপর চাপ যেরমভাবে বেড়ে চলেছে, শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি পাড়া প্রতিবেশীরাও। আমি বুঝতে পারছি না তুই এদের কথায় এত প্রভাবিত হচ্ছিস কেন? এরা কে তোর? আর বেশি কিছু বলতে এলে বলে দিবি নিজের চরকায় তেল দিন। ওরমভাবে বলা যায় না রে, বিশেষ করে আমার শাশুড়ি যখন ওদেরকে বলে। এমনিতেই তো তিনি এরকম, তারপর একটু ঠান্ডা হতে না হতে কেউ এসে আবার ওনাকে উজিয়ে দিয়ে চলে যায়। আমি বুঝি না এরা যে কী আনন্দ পায়। আর অর্ণবদা? অর্ণব দেখো, বাড়ি ফিরে সব জানতে পারলে রাগারাগি করে, মায়ের ছেলেতে ঝামেলা হয়, কিন্তু ও আর কতক্ষণ বাড়িতে থাকে বল? আমার শাশুড়ি তো আমাকে শুনিয়ে দেয় যে তার বিয়ের 1 বছরের মধ্যেই সে ছেলে পেটে ধরেছিল। বুঝতে পারছি রে, তোর সময়টা খুব খারাপ যাচ্ছে। আমার ওপর চাপ এমন বেড়ে চলেছে না রে, আমার মনে হচ্ছে এবার আমাকে ওই বাড়িটা ছাড়তে হবে, আর নইলে এই শরীরটা। একদম পাগলামি করবি না দীপ্তি। হে, এসব কি কথা? শোন, অনেক দিন ধরেই একটা কথা বলবো ভাবছিলাম তোকে, কিন্তু তুই বিশ্বাস করবি কি করবি না। একজন খুব ভালো জ্যোতিষী আছে জানিস, একবার চেষ্টা করে দেখ না। যাবি তার কাছে? জ্যোতিষী? আসলে কোনোদিন তো যাসনি, তাই তো? কিন্তু গেলে তো কোনো ক্ষতি নেই। ওষুধ, চেষ্টা যা চলছে চলুক, তার সাথে একবার এখানেও গিয়ে দেখি। অর্ণবদাকে একবার বলেই দেখ না। মা জননী, এই ছক কবে তৈরি হয়েছিল? আমার ছোটবেলায় বোধ হয়, আসলে আমার না মনে নেই। কি বলি বলুন তো, কাক কাকের বংশ খায় না, কিন্তু বলতে তো হবেই। এই ছকটা যিনি বানিয়েছিলেন বোধহয় খুব তাড়াহুড়োয় বানিয়েছিলেন। মানে এই ছকে প্রচুর প্রচুর ভুল আছে।
একটু হাতটা দেবেন, বাঁ হাত, মা জননীদের বাঁ হাত। বিবাহের স্থান তো বেশ উত্তমই দেখছি। মা জননী বা স্বামী সোহাগেই আছেন আর কি। তবে শ্বশুর বাড়িতে কিছু মনোমালিন্যের ইঙ্গিত পাচ্ছি যে। সমস্যা তো সেটা নয়, সমস্যাটা হচ্ছে সন্তান, মানে সন্তান না হওয়ার কষ্ট নিয়ে, এবং এই নিয়েই শ্বশুর বাড়িতে কিছু অশান্তি হবে দেখতে পাচ্ছি। হবে না, হচ্ছে। তাহলে শুরু হয়ে গেছে। তা মা জননীর বিবাহের তো বেশ কিছুদিন হয়ে গেছে মনে হচ্ছে। তা কত, 5 বছর না 6 বছর? না, 4 বছর। কিন্তু এরই মধ্যে আপনার উপর খুব চাপ আসছে, সবই দেখছি, লেখা আছে যে। অনেক রকম ডাক্তার বুদ্ধি করিয়েও কোনো ফল পাননি, আর তাই আমার কাছে এসেছেন, তাই তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমি ধরার কে? সবই তো এই লেখা আছে, লেখা আছে, আমি পড়ে যাচ্ছি। আসলে কি জানেন, ব্যাপার হচ্ছে যে আপনি, আমি, উনি, আমাদের মতো সাধারণ মানুষেরা অনেক সময় এই ভ্রমে থাকি যে এই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু, আমাদের জীবন, আমাদের কর্ম, সব কিছু আমাদের হাতের মুঠোয়, আমরাই সব কিছু ঠিক করি। কিন্তু তা তো নয়, একেবারেই নয়। এই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু এক সূত্রে গাঁথা। আমাদের জীবন নিয়ন্ত্রণ করছে আমাদের থেকে হাজার হাজার লক্ষ কোটি মাইল দূরে থাকা সেই সমস্ত গ্রহ নক্ষত্ররা। তাদের শান্ত না করলে আমরা ভালো থাকবো কি করে? এই সহজ কথাটাই সবাই মানতে চায় না। তাহলে আমার সমস্যার কি হবে? আমার কি তাহলে সন্তান হবে? মা জননী, নিশ্চয়ই হবে। তবে সমস্যাটা কি জানেন, আপনার সন্তান স্থানে রাহু এসে বসে আছে। তাকে হটানো খুব মুশকিল। তাকে তার জায়গা থেকে হটাতে পারে একমাত্র গ্রহরাজ বৃহস্পতি। কিন্তু তিনিও তো আপনার প্রতি বিশেষ সদয় নন। একমাত্র ভরসা হচ্ছে আপনার শুক্র। কিন্তু তিনিও যে আপনার প্রতি খুব বেশি সদয় তা নন, কিন্তু তিনি একটু ভালো জায়গায় আছেন, যার জন্য আপনার স্বামীর ভালোবাসা আপনি পাচ্ছেন আর কি। কিন্তু ওনাকে তো আরো সবল করতে হবে। যা দেখতে পাচ্ছি, বছর 2 আগে, অর্থাৎ বিবাহের প্রথম 2 বছর আপনার সুখেই কেটেছে। সমস্যা শুরু হয়েছে তার পর থেকে, তাই তো? হ্যাঁ, সবই তো জানেন মহারাজ। আমি আর কি জানি, এই সবই তো লেখা আছে। যাকে মা জননী, আজকে আমার প্রথম কাজ হচ্ছে আগে এই 2 গ্রহকে শান্ত করতে হবে, এবং তার জন্য আপনাকে কিছু গ্রহরত্ন ধারণ করতে হবে। গ্রহরত্ন মানে পাথর? কি কি পাথর? পাথর বলবেন না, ওগুলো রত্ন, গ্রহরত্ন। আপনার কোলে যে সন্তান রত্ন আসছেন, ওগুলো তারই বাহক। ধারণে সুখ, সমৃদ্ধি ও সন্তান সবই আপনার হবে। কোন কোন রত্নের কথা বলছেন? আসলে কি জানেন, এই রাহু বাবাজি একবার যদি জায়গা করে বসে, তাহলে তাকে হটানোটা খুব মুশকিল। কথাতেই আছে রাহু গ্রাস। তবে ভয় পাবেন না, আপনি একদম ঠিক সময় আমার কাছে এসেছেন। এখনো খুব বেশি দেরি হয়নি, তবে যা করার এখনই কিন্তু করতে হবে। নচেত এই রাহু ধীরে ধীরে আপনার সুখ, সমৃদ্ধি, স্বামী, সংসার সব কিছু গ্রাস করে নেবে। না না,
কিছু একটা উপায় করুন মহারাজ, এমনিতেই এত খারাপ অবস্থা, এরপর যদি আরও কিছু। গ্রহ শান্তির জন্য গ্রহরত্নটা খুবই জরুরি। আপনাকে আমি দিচ্ছি একটা পোকরাজ বৃহস্পতির জন্য, একটি হীরা শুক্রের জন্য, এবং একটি প্রবাল মা জননীর শরীর স্বাস্থ্যের জন্য। কিন্তু এতে কাজ হবে তো? বিশ্বাস রাখুন মা জননী, বিশ্বাস রাখুন, বিশ্বাসে মিলায় বস্তু। তা বলছি যে খরচ কেমন পড়বে? খরচ মানে দেখুন, মা জননীর ওপর তো ধনলক্ষ্মীর কৃপা আছে দেখতেই পাচ্ছি, সুতরাং সন্তান সুখের জন্য খুব সামান্য একটা খরচ। 1.5 লাখ টাকা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? 1.5 লাখ টাকা দিয়ে তুমি কয়েকটা পাথর কিনে এনেছো? আহা, তুমি এগুলোকে পাথর কেন বলছো? এগুলো তো গ্রহরত্ন। সে যে রত্নই হোক, 1.5 লাখ টাকা কি একটা ছেলে খেলা নাকি? হ্যাঁ, তা এতগুলো টাকা তুমি কোথায় পেলে? ওই যে তুমি তোমার ক্রেডিট কার্ডটা আমাকে দিয়েছিলে না? ভগবান! আহা, তুমি এমন কেন করছো বলো? তুমি তো আমাকে বলেছিলে কতবার গয়না কিনে দেবে, আমি বারণ করেছিলাম। তুমি ভাবো না যে এই টাকাগুলো দিয়ে আমি গয়না কিনেছি? আর তাছাড়া এগুলো ধারণ করে যদি আমাদের বাচ্চাটা হয়। এসব পড়লেই হয়ে যাবে তো? বেশ, তাহলে তুমি এইসবগুলোই ধারণ করো, আর আজ থেকে আমরা দুজন দুঘরে শুই, তাহলে হয়ে যাবে তো? না না, তা কি করে? তাহলে দেখো, আমার যা কিছু আছে, আমি যা রোজগার করি, এসব তো তোমাদের জন্যই। তুমি যদি এর থেকেও বেশি দাম দিয়ে তোমার জন্য কোনো গয়না কিনে আনতে, তাহলেও গায়ে লাগতো না। কিন্তু এসব তো একেবারে পয়সা নষ্ট। বুঝেছি বুঝেছি, তোমার মনের মতো কিছু না হলে। আর শোনো, এই বছর ডাক্তারের পিছনে তো অনেক টাকা নষ্ট করেছো, কই তখন তো তোমার কিছু মনে হয়নি? শোনো, তোমার এই ডাক্তাররা যেগুলো করতে পারেনি না, এই জ্যোতিষী তাই করে দেখাবে। তুমি তখন বলো যে পয়সা নষ্ট। শোনো না, শোনো। এরপর কয়েক মাস কেটে গেছিল, কিন্তু দীপ্তি যেমন ছিল তেমনই রয়ে গেল। কোনোভাবেই তার গর্ভে সন্তান এলো না। অর্ণব অবশ্য আশা ছাড়েনি, সে ডাক্তারের পরামর্শ মতনই চলছিল। যদিও দীপ্তির এখন বিশ্বাসের মানুষ হয়েছিল প্রতীক। দীপ্তি বেশ কয়েকবার প্রতীককে ফোনও করেছিল, প্রতিবারই প্রতীক তাকে বুঝিয়ে শান্ত করে আরো কয়েকদিন প্রতীক্ষা করতে, ধৈর্য ধরতে বলতো। কিন্তু সে আর কতদিন চলে? দীপ্তির ধৈর্য কমতে শুরু করেছিল। এমন সময় একদিন প্রতীকের ডাক পেয়ে দীপ্তি তার চেম্বারে যায় তার সঙ্গে দেখা করতে। আসুন আসুন মা জননী, আসুন আসুন, বসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আপনি বলছিলেন যে কোনো ভালো খবর আছে? বিলক্ষণ বিলক্ষণ, খুব ভালো খবর আছে। দেখুন, এই সামনের শনিবার এক মহা জোটক লগ্ন, এমন জোটক লগ্ন সচরাচর পাওয়া যায় না। সেই জন্য ওই রাতে আমি তারাপীঠে একটি পুত্রষ্ঠী যজ্ঞ করব। এই আপনারই মতো আর বাকি যারা সব আছেন, মানে সন্তান প্রার্থী, তারা সবাই সেখানে থাকবেন। এখন আপনি ভেবে দেখুন আপনি থাকবেন কিনা। তবে আমি বলবো যে এমন এক লগ্ন সচরাচর পাওয়া যায় না, সুতরাং এমন লগ্নে পুত্রষ্ঠী যজ্ঞ ফল হবেই। এর জন্যে তারাপীঠে যেতে হবে? অবশ্যই। আরে যজ্ঞে উপস্থিত না থাকলে যজ্ঞের ফল তো পাওয়া যাবে না। এমন সুযোগ ছাড়বেন না। অবশ্য পুরোটাই আপনার ইচ্ছে। আমি তাহলে ওকে বলে ওর সঙ্গে সেদিন। মাফ করবেন মা জননী, সে উপায় নেই। আসলে এ বড় গূঢ় তন্ত্র সাধনার বিষয়। এই যজ্ঞে যাজ্ঞিক ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশাধিকার নেই। আর যারা আসছেন তারা তো সবাই একাই আসছেন। এবার আপনি দেখুন কি করবেন। আপনার তো স্বামীর অনুমতিরও প্রয়োজন। ফল লাভ
হবেই বলছেন? নিশ্চিত, আজ অবধি তো কখনো বিফল হয়নি। বেশ, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক ওকে রাজি করিয়ে নেব। আচ্ছা, আমি আসছি এখন। নমস্কার। গুরু বৃহস্পতায় নমঃ। যজ্ঞ সম্পন্ন হলো। এখন আপনাকে এই সমস্ত বিভূতি প্রসাদ আদি নিয়ম অনুযায়ী গ্রহণ করতে হবে। কি নিয়ম মহারাজ? আপনি আপনার হোটেলের ঘরে যান, আমি একটু পরে গিয়ে আপনাকে সব বুঝিয়ে দেব। ঠিক আছে, কিন্তু আপনি যে বলেছিলেন আরো কয়েকজন মহিলা থাকবে, তাদেরকে তো দেখলাম না। এসব কথা পরে হবে, এখন আপনি যান, আমাকে মনোনিবেশ করতে দিন, আমি একটু পরে গিয়ে আপনাকে সব বুঝিয়ে দেবো। যান যান। আপনি আসুন আসুন। এই যজ্ঞের প্রসাদ ও চরণামৃত গ্রহণ করে নিন, আপনার সব মনস্কামনা পূর্ণ হবে। এবারে যদি কাজ না হয়, দেখুন আমি কিন্তু অনেক কষ্টে আমার স্বামীকে রাজি করিয়ে এসেছি। কিচ্ছু চিন্তা করবেন না, আমি দেখতে পাচ্ছি আপনার রাহুগ্রাস কেটে যাচ্ছে, বৃহস্পতিও বলবান হচ্ছেন। খুব শীঘ্রই আপনার কোল আলো করে এক পুত্র সন্তান আসবে। আপনি ঠিক বলছেন তো? আমি তো বলছি না, এ তো গ্রহ নক্ষত্র বলছে। আমি তো নশ্বর মানুষ মাত্র, সবই তো ওই লেখা আছে। দেখুন, এবারে যদি কাজ না হয়, নইলে এর পরে কিন্তু কি আমার কি হচ্ছে, চারিদিকটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে। আপনি কি করলেন? মেয়েদের জন্য কত কি করতে হয়, আমার কথা কেউ ভাবে না, তাই আমি নিজেই কি করব। আপনার শুক্রস্থানটি, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি ততক্ষণে মা জননীর সঙ্গে কথা ছেড়ে নিই, ঠিক আছে? নমস্কার। কি করেছেনটা কি আপনি? আপনি মানুষ, আমি আপনার উপর বিশ্বাস রেখেছিলাম, আর আপনি তার সুযোগ নিন। ছি 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 ছি,
আমি আপনাকে আমায় কিছু করার আগে আপনি আগে আপনার হোয়াটসঅ্যাপটা দেখে দিন। আপনার এসব পরে হবে। আপনি আমার সাথে যা করেছেন তার জন্য আমি আপনাকে দেখুন, এসব এসব আপনি কি করেছেন? আমাদের সব ছবি ভিডিও দেখুন, আপনার আমার সাথে যা করার আপনি তো করেইছেন। তারপরেও আবার প্রয়োজন ছিল যে, না হলে পরদিন সকালে বুঝতে পেরে আপনি কোন রূপ নেবেন, মানে এখন যে রূপটা নিয়েছে তাকে শান্ত করতে হবে তো। আচ্ছা, এত রাগ করছি? আমার তো দিব্যি ভালোই লাগলো। আপনার লাগে আপনার তো খুশ ছিল না। ঠিক আছে, পরের বার না হয়। পরের বার? জি 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 জি, আপনার লজ্জা করে না? আপনি ভাবলেন কি করে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি আপনার সঙ্গে? শুনুন, আমি আপনাকে পুলিশে দিইনি, এই আপনার ভাগ্য ভালো। ভাগ্য আমার বরাবরই ভালো, আমি দেখে নিয়েছি। লেখাও আছে। আর আমাকে পুলিশে দেওয়ার কথা আপনি কল্পনাতেও আনবেন না, কারণ আমাকে পুলিশে দিতে গেলে এই ছবি ভিডিও সব কিছু ওই আপনাদের কি যেন বলে ভাইরাল হয়ে গেল। সেটা নিশ্চয়ই আপনি চান না, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি তো রেগে যাচ্ছেন কেন? আপনার তো গর্ভধারণ হচ্ছিল না, এর ফলে যদি, আর আনন্দ ফুর্তিটা তো উপরি। ছি, আপনি একটা পশু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আসল কথাটাই তো বলতে দিলেন না। বলছিলাম যে সামনের শনিবার আমরা, মানে আমি আর আপনি, আমরা একটু ডায়মন্ড হারবার যাব। তাই সারাদিন থাকবো বা একটু আনন্দ ফুর্তি করবো, সন্ধ্যাবেলা ফিরে আসবো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি খুব ভালো হোটেল বুক করে রেখেছি আর খুব ভালো। অসম্ভব, আমি আপনার সাথে কোথাও যাব না। আসবেন আসবেন, লেখা আছে। এখন যান, কোথায় কখন মিট করতে হবে আপনাকে ফোন করে জানিয়ে দেবো। প্লিজ এমন করবেন না, আমাকে আপনি এবার রেহাই দিন। আপনি দয়া করে ফটো ভিডিও যা আছে সব ডিলিট করে দিন, আমি আপনার পায়ে ধরছি। এখানে নয়, যা কিছু ধরাধরি সব ডায়মন্ড হারবার গিয়ে হবে। এখন আপনি যান, আমি আপনাকে পরে ফোন করব। লেখা আছে। আমায় ক্ষমা করে দাও অর্ণব, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। লোক লজ্জার ভয়ে, তোমার ভয়, আমি কাউকে কিচ্ছু বলতে পারিনি। সেই থানে যাওয়ার নাম করে আমাকে ডায়মন্ড হারবারেও যেতে হয়েছিল, কিন্তু আমি আর পারছি না গো, আমি আর পারছি না। না না না, তুমি আমায় চিও না, আমি তো খারাপ মেয়ে। না না না, তুমি আমায় চিও না। খারাপ তুমি নও দীপ্তি, খারাপ তো এই প্রতীক, যে তোমাকে ব্ল্যাকমেল করে তোমার উপর অত্যাচার করে গেছে। এবার বুঝলাম এই কিছুদিন ধরে তোমার এই ব্যবহারের কারণ। আমি কিছু বুঝতে পারছিলাম না জানো, যে আমি কি করব। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি তো আত্মহত্যা করবো ভেবেছিলাম, কিন্তু না, সাহস হয়নি আমার। এসব উল্টোপাল্টা কথা মাথাতেও এনো না দীপ্তি। শুধু এইসব কথাগুলো তুমি যদি প্রথমেই আমাকে বলতে, তাহলে এত কষ্ট তোমাকে সহ্য করতে হতো না। যাকে যা হবার তা হয়ে গেছে, এখন চলো। কোথায় যাব? পুলিশের কাছে। দীপ্তির অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।
সেই ভণ্ড প্রতীক মহারাজকে তার চেম্বার থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। প্রতীকের কাছ থেকে 2টো আধার কার্ড পাওয়া যায়। এও জানা যায় যে প্রতীক তার আসল নাম নয়। এছাড়াও তার মোবাইল ফোন থেকে দীপ্তি ছাড়াও আরো কয়েকজন মহিলার অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া যায়। পুলিশ বুঝতে পারে যে দীপ্তি প্রতীকের প্রথম শিকার নয়। এই জঘন্য কাজ সে আগেও করেছে। আর কাকে কাকে সে এইভাবে ব্ল্যাকমেল করেছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। কি করছেন? আমি কি করেছি? কেন সত্যি আমাকে সমাজে প্রতীকের মতন ভণ্ডরা কিন্তু ছড়িয়ে আছে, ফাঁদ পেতে বসে আছে কখন তারা আমাদের সঞ্চিত অন্ধবিশ্বাসের সুযোগ নিতে পারে। সাবধান থাকুন এদের কাছ থেকে। বলা যায় না, হয়তো আরো কোনো প্রতীক আপনাদের চারপাশেই আছে, আপনাদের অন্ধবিশ্বাসের সুযোগ নেবার অপেক্ষায়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।